আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, যারা মার্চ ফরওয়ার্ডের নিয়মিত আয়োজন, বিশেষ আয়োজন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে বিসিএস কনফিউশন জোন এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসিএস কনফিউশন জোন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯শে মার্চ। সেই পরীক্ষাটিকে উপজীব্য করে সেই পরীক্ষা নিয়ে আমাদের যে লক্ষ লক্ষ ক্যান্ডিডেটস বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অবতীর্ণ হতে যাচ্ছেন, তাদের বিভিন্ন বিষয়ভিত্তিক সমস্যাগুলো নিয়ে, বিশেষ করে যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, কনফিউশন আছে, যে প্রশ্নগুলো খুব বেশি পরীক্ষায় আসে এবং যে প্রশ্নগুলোর উত্তর দানের ক্ষেত্রে প্রার্থীকে অনেক বেশি সচেতন হতে হয়, সেই ধরনের প্রশ্নগুলো নিয়েই আমরা বিসিএস কনফিউশন জোনটা সাজিয়েছি। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্কের একজন গুরুত্বপূর্ণ শিক্ষক আমিনুল ইসলাম স্যার। তিনি একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষক, মার্চ ফরওয়ার্ডের একজন প্যানেলভুক্ত শিক্ষক। পাশাপাশি তার কর্মক্ষেত্রে তিনি পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। ২০১৯ সালে পুলিশ বিভাগে ঢুকেছেন এবং বর্তমানে ঢাকার একটি গুরুত্বপূর্ণ থানা আদাবর থানায় উপপরিদর্শক হিসেবে তার দায়িত্ব পালন করছেন। তার কর্মক্ষেত্রের পেশাগত জীবন সে অতিবাহিত করছেন তিনি। তো আমিনুল ইসলাম স্যার আমাদের একজন শিক্ষক। আমার সাথে যারা শুনছেন, আপনারা মার্চ ফরওয়ার্ডের সদস্যবৃন্দ এবং এর বাইরে যারা আছেন, যারা আজকে প্রোগ্রাম শুনছেন, তাদের সবাইকে প্রথমেই বলবো আপনারা প্লিজ আলোচনাটা শেয়ার করবেন। আপনাদের প্রিয় আমিনুল স্যার আপনাদের অনেকগুলো কনফিউশন জোনে টাচ করবেন। আমিও চেষ্টা করব তার সাথে সাথে বিষয়গুলো আপনাদেরকে যতটুকু সম্ভব একটু মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ এখন সময়টা আমাদের খুব লিমিটেড। আজকে হচ্ছে 10 মার্চ, 19শে মার্চ পরীক্ষা, সামনে আছে 8 দিন। এই সময়ে আমাদের পড়ালেখায় মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন দেওয়া, বেশি বেশি মডেল টেস্ট প্র্যাকটিস করা এবং যে বিষয়গুলোতে দ্বিধাদ্বন্দ্ব থাকে সেই প্রশ্নগুলো বইপত্রে, গুগলে, উইকিপিডিয়ায় ঘাটাঘাটি না করে সরাসরি জেনে নেওয়া। এই জেনে নেওয়ার কাজটা সহজ করে দেওয়ার জন্যই মার্চ ফরওয়ার্ড আপনাদের জন্য বিশেষ আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করেছে বিসিএস কনফিউশন জোন। আজকের বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমিনুল ইসলাম স্যার। আপনারা সকলেই আলোচনাটি নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন। আপনাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছেন, যারা ৪১তম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের সবাইকে আপনারা প্লিজ তাদের নাম মেনশন করবেন কমেন্টে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনতে পারে। এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেগুলো নিয়ে আপনাদের নিজেদের মধ্যে কনফিউশন আছে, আমার তো নিজের কয়েকটি কনফিউশন প্রশ্ন আছে, আমি সেটা আমাদের আজকের অতিথির মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমাদের উদ্বেগ নিরসনের বা ভ্রান্তি নিরসনের আমরা চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্টে উল্লেখ করবেন, আমরা সময় সুযোগ হলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা শারমিন, শৈলী, ওয়ালাইকুম আসসালাম, মুবাশশিরা লিখন ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম, শুভেচ্ছা সবাইকে। আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করুন, আপনাদের প্রশ্নগুলো কমেন্টে জমা দেন, আপনাদের বন্ধুদেরকে নাম মেনশন করুন। আমি সরাসরি আমিনুল স্যারের কাছে চলে যাচ্ছি। আমিনুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা শুনছেন সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। সামনে আমাদের পরীক্ষা 19 মার্চ এবং সময় কিন্তু বেশি নেই, যে কথাটা অলরেডি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন উবাইদ স্যার বললেন। আমি আন্তর্জাতিক বিষয়াবলীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছু কনফিউশন প্লাস কোন কোন বিষয় থেকে, মানে এই শর্ট সময়ে, এই সংক্ষিপ্ত সময়ে কোন কোন বিষয়ের প্রতি আসলে গুরুত্ব দিতে হবে, যেখান থেকে পরীক্ষার হলে ঢুকেই আপনি প্রশ্ন পেয়ে যাবেন, এটাও আশা রাখতে পারি ইনশাল্লাহ, যে এই জায়গা থেকে আপনি এই সব প্রশ্নগুলোর অ্যান্সার করে আসবেন। এইসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের সম্মানিত শিক্ষক আপনাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব, এমন হতে পারে যে সেখান থেকেও কোনো প্রশ্ন, কোনো বিষয় আপনার 19 তারিখের পরীক্ষায় সরাসরি কাজে লেগে যেতে পারে। তো আপনারা কি শেয়ার করছেন? কারা কারা শেয়ার করেছেন একটু জানাবেন।
এবং বন্ধু বান্ধবের নাম বিশেষ করে মেনশন করুন, যাতে আমাদের ম্যাক্সিমাম বন্ধু বান্ধবরা এখান থেকে আলোচনাটা থেকে উপকৃত হতে পারে। তো সবাই একটু শেয়ার করে নেবেন প্লিজ। আমি প্রথমেই আমাদের আমিনুল স্যারকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষায় 2বার প্রশ্নটি এসেছে, আবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় এটা অনেকবার এই প্রশ্নটি এসেছে, এবং আমরা যখন আলোচনা করি ক্লাসরুমে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে, তখন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন তথ্যের উৎসর বিভিন্নতা সম্পর্কে এবং 2 ধরনের তথ্য দেওয়া সম্পর্কে। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, এখন ইউনিপোলার বলতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সবাই অবলীলায় বলে থাকেন। সেই যুক্তরাষ্ট্রে আসলে স্টেটের সংখ্যা কত? যুক্তরাষ্ট্রের রাজ্য সংখ্যা কি 50 না 51? প্লিজ ক্লিয়ার করুন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। সত্য কথা বলতে অনেক কনফিউশন এই প্রশ্নটা নিয়ে, সেটা হচ্ছে 50 না 51 এর মধ্যেই আসে। এখন যারা আমাকে শুনছেন এই প্রশ্নটা এখন বর্তমানে, আমি আপনাদের কাছে এই প্রশ্নের একটা অ্যান্সারের আগে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য হচ্ছে 100, এবং বলা হয়েছে যে সিনেটের 100 সদস্য মানে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেট সদস্য নির্বাচিত হয়। তাহলে 100 জন যদি সিনেট মেম্বার থাকে, তাহলে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টা হতে পারে? সুতরাং 50টা। আমরা নিঃসন্দেহে বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 50টা। স্যার জি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্য সংখ্যা নিয়ে আমাদের বিভ্রান্তির কোনো সুযোগ নাই, সেটাই বলতে চাচ্ছেন। আমরা এটাকে একদিকে হচ্ছে এটা 50টা মনে রাখতে পারি। আবার উনি বলেছেন সিনেটর সংখ্যা যেহেতু 100 এবং প্রতিটা রাজ্য থেকে যেহেতু 2 জন সিনেটর আসেন, সেই জন্য উনি বলেছেন সেই দিক থেকে আমাদের বোঝার সুযোগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 50টি, রাইট? এখানে স্যার আর কোনো সন্দেহ থাকার কোনো মানে সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, আমি এটা একই সাথে আমরা যেখানে ছিলাম সেখানে যদি প্রশ্ন করতে চাই, ওই যুক্তরাজ্যের দিকে একটা বিষয় সরাসরি আমি শুরুতেই বলেছি, আমাদের যেহেতু সময়ের সর্বোচ্চ ইউজের জন্য আমরা যেখানে বেশি করে প্রশ্ন হয় এবং যেখানে আমাদের বেশি করে কনফিউশন অ্যারাইজ করে, সেখানে আমরা প্রশ্নটা করব। দিয়াগো গার্সিয়া কবে কিভাবে যুক্তরাজ্যের মালিকানাধীন হলো? এর বর্তমান অবস্থাটা কি? এটা কি এখন বর্তমানে যুক্তরাজ্যের অধীনে আছে? কি বলবেন? দিয়াগো গার্সিয়া সম্পর্কে স্যার যদি আসলে বলি, এটা হচ্ছে ভারত মহাসাগরের ঠিক মাঝখানে একটা দ্বীপ, যে দ্বীপটার অবস্থানটা হচ্ছে একদিকে পূর্ব আফ্রিকা মহাদেশ, আর একদিকে হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়ার দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশগুলো পড়ে, এবং এই অবস্থানটা এখানে হওয়াতে এই জায়গাটায় মানে এই দ্বীপটার, এই দিয়াগো গার্সিয়া এটা হচ্ছে একটা প্রবাল দ্বীপ। এই দ্বীপটা আবিষ্কার করে মূলত হচ্ছে প্রথম দিকে পর্তুগিজদের কাছ থেকে। সেটা হলো দেখা যায় প্রায় 1790 সালের দিকে পর্তুগিজদের কাছ থেকে ধীরে ধীরে বিভিন্ন জন আসলে শাসন করে। আলটিমেটলি 1815 সালের দিকে এটা যুক্তরাজ্য মালিকানাধীন হয়। যুক্তরাজ্য মালিকানাধীন হলে এটা কি করে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই যুক্তরাজ্য 100 বছরের জন্য লিজ দেয়, 100 বছরের জন্য। বর্তমানে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধ একটা সামরিক ঘাঁটি আছে, কিন্তু এটা নিয়ে আরো কিছু কথা আছে স্যার যদি আসলে বলি। সেটা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বীপটা হচ্ছে একান্তই গোপনীয় একটা দ্বীপ এবং সামরিক ঘাঁটি, যেটা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করে না কোথাও। কারণ এখানে একটা ম্যাগাজিনের এক সাংবাদিক, নির্বাহী কর্মকর্তা, তিনি এই সম্পর্কে একটা কথাও বলেছেন যে কেউ যদি দিয়াগো গার্সিয়ার সম্পর্কে কোনো তথ্য, কোনো প্রতিবেদন প্রথম প্রকাশ করে, তাহলে তাকে বিশাল এক বক্স মদের কথা বলা হয়েছে এখানে, তাকে উপহার দেওয়া হবে। কিন্তু এই বিষয়টা সম্পর্কে আজও পর্যন্ত কেউ কোনো তথ্য দিতে পারে না।
যে এখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে, এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা খুবই গোপনীয় একটা মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনীয় একটা সামরিক ঘাঁটি, যেটা হচ্ছে 1966 সালে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে লিজ দেয়, এবং বর্তমানে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সামরিক ঘাঁটি। এবং এ সম্পর্কে আরেকটা কথা আছে, যাকে আমরা যে গুয়ান্তানামো বে কারাগার এই সম্পর্কে যারা জানি, এটা বলা হয় হচ্ছে মানে প্রাচ্যের গুয়ান্তানামো বে কারাগার হিসেবে একে উল্লেখ করা হয় আর কি। বিষয়টা হচ্ছে এরকম, এত মানে গোপনীয় এবং এত ভয়াবহ, এখানে একটা কারাগারও আছে আর কি। এই হলো দিয়াগো গার্সিয়া সম্পর্কে আমরা সংক্ষেপে এতটুকু জানতে পারি। স্যার এতটুকু আমাদের জন্য যথেষ্ট, যেহেতু আমাদের সামনেই একেবারে 19 তারিখে বিসিএস পরীক্ষা। আরো শুনতে পাচ্ছেন? এখান থেকে স্যার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা, স্যার আমি আমার একটু সময় স্যার, গুরুত্বপূর্ণ তথ্য যেটা পরীক্ষার জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দিয়াগো গার্সিয়া কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে। এবং এটা কি? এটা হলো একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, দুইটা। এবং যুক্তরাজ্য কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে লিজ দেয়? 1966 সালে। এখান থেকে 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতন। একটা বিষয় বলি, আমাদের যেটা একেবারে রিসেন্টলি খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে 2016 সাল থেকে। 2016 সালে আমরা সকলে জানি ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার প্রেক্ষাপটে একটা নতুন টার্ম আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে একটা নতুন টার্মের উদ্ভব হলো, সেটার নাম হচ্ছে ব্রেক্সিট। ব্রেক্সিটটা আসলে কি? ব্রেক্সিট একটু যদি সংক্ষেপে ব্যাখ্যা করতেন। ব্রেক্সিট থেকে প্রশ্ন, রিসেন্টলি যে পরীক্ষার প্রশ্নগুলো হয় সেখান থেকে ব্রেক্সিট থেকে দেখা যায় প্রায়শই প্রশ্ন হয়। ব্রেক্সিট যেহেতু স্যার মানে অনেক বেশি, যে সেই 2016 সালের 23শে জুন ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের মধ্যে একটা গণভোট হলো। যে গণভোটে দেখা গেল ব্রেক্সিটটাই আসলে ব্রেক্সিটের পক্ষে মাত্র খুবই সামান্য সংখ্যক, যেখানে ভোটের সংখ্যা ছিল প্রায় 52%, আর বিপক্ষে ছিল হচ্ছে ব্রেক্সিট না হওয়ার বিপক্ষে 48%। এই দুটা তথ্যই কিন্তু স্যার ইম্পর্টেন্ট, প্রায় 52% আর প্রায় 48%। এই যে অল্প কিছু মানে ব্যবধানে আলটিমেটলি এখানে যার ফলে কয়েকটা ঘটনা ঘটছে স্যার আমরা জানি, সেটা হচ্ছে এই অলরেডি মার্কিন কি যুক্তরাজ্যের এই ব্রেক্সিটকে কেন্দ্র করেই 2 জন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমরা সকলে জানি, একজন ডেভিড ক্যামেরন আর একজন হচ্ছে থেরেসা মে। এবং বর্তমানে যিনি আছেন বরিস জনসন। এই বরিস জনসন যিনি এটাকে বা আসলে ব্রেক্সিটের বাস্তবে রূপদান করলেন, ব্রেক্সিট কার্যকর করলেন। আর এটা হলো একদম আনুষ্ঠানিকভাবে যে কার্যকর হয়, এখান থেকে 2টা তারিখ খুব গুরুত্বপূর্ণ স্যার। যে ব্রেক্সিটটা আনুষ্ঠানিকভাবে কবে সম্পূর্ণ হলো? এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হলো 31 জানুয়ারি 2021। এবং এটার যে চুক্তি হলো, ব্রেক্সিটের যে চুক্তিটা হলো, এই ডেটটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2020। এখান থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, আর আমরা স্যার আপনি একটা প্রশ্ন করেছিলেন, এটা প্রথমে আসলে মিসিং হয়ে গেল। সেটা হচ্ছে ব্রেক্সিটটা হচ্ছে ব্রেক্সিটের এটা হলো ব্রিটেন এক্সিস্ট, এই ব্রিটেনের বের হয়ে যাওয়া, এটাকে সংক্ষেপে ব্রেক্সিট বলা হয়। মূলত এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ব্রেক্সিট। এর জন্য আমি আর 1টা মিনিট সময় নেই, সেটা হলো মনে থাকার সুবিধার্থে। ব্রেক্সিট যে কারণে আসলে হলো, মানে মার্কিন যুক্তরাজ্যের ইউকের জনগণ ব্রেক্সিটের পক্ষে যে ভোট দিল, এটা তাদের আসলে যে যুক্তিগুলো ছিল, এখানে ভিন্ন মুদ্রা একটা কারণ তারা মানে দেখিয়েছে এখানে। তারপরে তারা বলছে যে আমাদের স্বাধীনতাগুলোকে তারা খর্ব করছে, বা ইউকে কখনোই মানে ইউকে স্বাধীন, এরা পরাধীন না, ইউরোপীয় ইউনিয়নের সাথে কোনোভাবে এরা পরাধীনতার শিকলে থাকবে না। তারপরে দেখা গেল নাগরিকদের কিছু সুযোগ সুবিধা, এখানে তারা ব্রেক্সিটের পক্ষে যারা গেছে তারা এইসব বিষয়গুলো বলছে। বাট আলটিমেটলি এর ফলে যারা বিপক্ষে ছিল, তাদের ধারণা ছিল আমরা যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাই, তাহলে দেখা গেল যে এই আমাদের অর্থনৈতিক
একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে অর্থনীতিতে বিশেষ করে, এবং কিছু উদার মানসিকতার যারা ছিলেন তারা বলছেন না আমরা ব্রিটেনের আছি তাতে কি হলো আলটিমেটলি আমরা তো পুরা ইউরোপের, এখানে শুধু ব্রিটেনের মধ্যে থাকা যাবে না। এই যে পক্ষে বিপক্ষে যে বিষয়গুলো ছিল, আলটিমেটলি সামান্য কিছু ভোটের ব্যবধানে ব্রেক্সিট তো সম্পূর্ণ হলো। এই ব্রেক্সিটের সাথে লিঙ্ক আপ আছে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আমার কাছে কেন যেন মনে হয় স্যার আগামী মানে যে 41তম প্রিলিমিনারি পরীক্ষা, এখানে ব্রেক্সিট থেকেও প্রশ্ন আসতে পারে, এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন হতে পারে? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়, বা ইউরোপীয় ইউনিয়ন কত সালে হলো, এরপরে হলো ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত। এই কেন্দ্রিক প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে। আমি পিএসসির কিছু প্রশ্ন স্যার খেয়াল করছি, আলোচিত বিষয় থাকে কিন্তু সাম্প্রতিক প্রশ্ন কিন্তু স্যার 4টার বেশি কিন্তু দেওয়ার কথা না, কারণ বলা হয়েছে আন্তর্জাতিক বিষয়গুলোতে 4টা প্রশ্ন হবে সাম্প্রতিক। সুতরাং এখানে পুরনো প্রশ্ন দেয় বা সাম্প্রতিক আলোচনা থেকে প্রশ্নগুলো দেয়। মানে প্রশ্নগুলো হচ্ছে পুরাতন, কিন্তু মানে এটা রিসেন্ট আপডেটটা জেনে রেখেই তাকে উত্তরটা করতে হবে, রাইট? রাইট। আমি স্যার একটা এক্সাম্পল দেই, একদম রিসেন্টলি একটা এক্সাম্পল। সেটা হচ্ছে এই মিয়ানমার যখন 38তম প্রিলিমিনারি পরীক্ষা হলো, মিয়ানমার মানে রোহিঙ্গাদেরকে বেশি সহায়তা করছে আমরা জানি জাতিসংঘের একটা শরণার্থী বিষয়ক সংস্থা, সেটা হচ্ছে কি ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস। ইউএনএইচসিআর পরীক্ষায় এই রিলেটেড কোনো প্রশ্ন আসলো, পরীক্ষা একটা প্রশ্ন দিয়ে বসলো ইউএনএইচসিআর সদর দপ্তর কোথায়। তার মানে আলটিমেটলি সাম্প্রতিক বা পুরনো প্রশ্ন রিলেটেড করে দিয়ে দিয়েছে। এখানে একটু আমিনুল, আমি একটা বিষয় যুক্ত করতে চাই। আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন, বিশেষ করে পরীক্ষার্থী, তাদের জন্য আমাদের অনেকের মধ্যে একটা বিষয় থাকে রিসেন্ট সাম্প্রতিক একটা, বিশেষ করে পরীক্ষার 15-20 দিন, 1 মাস 2 মাস আগে একটা রব উঠে। আমি গত যে বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে সবগুলো প্রশ্ন স্টাডি করে একেবারে 10th বিসিএস টু 42nd পর্যন্ত যে বিসিএস গুলো হয়েছে, যারা শুনছেন একটু খেয়াল করেন, সাম্প্রতিক প্রশ্নের উপরে পিএসসি মানে যায় না বললেই চলে, এটা 90% সত্য। আমিনুল স্যার যেটা নোটিশ করেছেন সেটা হচ্ছে প্রশ্নটা আগের, কিন্তু কোনো চেঞ্জ থাকলে সেটা আমাদের সাম্প্রতিক উত্তরটা দিতে হয়। এবং সাধারণত আপনি দেখবেন পরীক্ষার একেবারে জাস্ট আমাদের পরীক্ষা হচ্ছে 19শে মার্চ, দেখা যাবে প্রিভিয়াস 6 মাসের ঘটনা থাকাটা খুব রেয়ার। মানে একেবারে লেটেস্ট 6 মান্থসের ঘটনা থেকে প্রশ্ন কালে বদ্রে 1-2টা পাওয়া যায় 200টা প্রশ্নের মধ্যে। এবং রিসেন্ট প্রশ্ন বলতে সাধারণত বোঝাই হচ্ছে আমাদের বিশেষ করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, যেটা আমরা জেনারেল নলেজ বলি বা বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ সাধারণত প্রশ্নগুলো হয়। এবং আরো স্পেসিফিক বলতে গেলে সাম্প্রতিক প্রশ্ন পাওয়া যায় আন্তর্জাতিক প্রশ্নে, বিশেষ করে আন্তর্জাতিক আমরা প্রিলিমিনারি বলি বা রিটেন বলি, সেক্ষেত্রে পাওয়া যায়। তো আপনারা মোটামুটি ভাবে নিশ্চিত থাকতে পারেন এই বছরের যে ঘটনাগুলো, এই যে 1 জানুয়ারি থেকে 19শে মার্চের যে ঘটনার প্রবাহ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অতীত অভিজ্ঞতায় বলা যায় নেই বললেই চলে। সুতরাং ফেব্রুয়ারিতে কি হলো, জানুয়ারিতে কি হলো, মার্চের 19 তারিখ পর্যন্ত কি হলো, এই বিষয় নিয়ে একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলুন। এই সমস্ত বিষয় পড়ার কোনো দরকার নেই। আমি এটাকে আরেকটু বাড়িয়ে, আপনারা যদি অন্যভাবে না নেন, তাহলে আমি বলবো অক্টোবর টু মার্চ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে হ্যাঁ একটা বিষয় আমাদের দরকার হতে পারে। ওই যে বললাম 1-2টা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যেমন ভ্যাকসিন ইস্যু আছে। এই যে মনে করেন আমাদের ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন আবিষ্কারের বিষয় বা মডার্নার যে ভ্যাকসিন, এরকম 2-1টা একেবারে খুব সাম্প্রতিক এবং মানবিক প্রচেষ্টার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যদি চলে আসে, এই যে ভ্যাকসিনের ইস্যু মতো ইস্যু না হলে খুব রিসেন্ট ইস্যু নিয়ে প্রশ্ন আপনাদের আমার মনে হয় খুব বেশি সময় বিনিয়োগ করার দরকার হবে না। এবং আমিনুল স্যার খুবই যথার্থভাবে বলেছেন, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যদি প্রশ্ন হয় হাউ মেনি মেম্বার স্টেটস, ইউরোপীয় ইউনিয়নের মেম্বার স্টেট কয়টি, সেক্ষেত্রে হয়তো আপনার উত্তরটা হবে রিসেন্ট যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেই উত্তরটা আপনাকে করতে হবে। এটাই হচ্ছে রিসেন্ট ইস্যু, এখানে আর কিছু নাই। এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এটা খুব মজার একটা তথ্য আছে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে পার্মানেন্ট, আর কিছু হচ্ছে আমরা বলতে পারি স্থায়ী সাধারণ জ্ঞান, আর কিছু হচ্ছে অস্থায়ী সাধারণ জ্ঞান।
যেমন আমি একটু উদাহরণ দিই, আমিনুল স্যারও একটু খেয়াল করেন, অন্য যারা শুনছেন আমাদের, বিশেষ করে আমাদের বন্ধুরা যারা পরীক্ষা দেবেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এটা কিন্তু স্থায়ী সাধারণ জ্ঞান। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি, এটা একটা স্থায়ী সাধারণ জ্ঞানের প্রশ্ন। বাংলাদেশের প্রবাসী সরকার কত তারিখে গঠিত হয়? জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টি? সোভিয়েত ইউনিয়ন কত সালে ভেঙে যায়? দুই জার্মানি কত সালে পুনরেকত্রিত হয়? এগুলো হচ্ছে স্থায়ী সাধারণ জ্ঞানের বৈশিষ্ট্য। মাদার তেরেসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, বা ইউএনএইচসিআর কত সালে, এগুলো হচ্ছে স্থায়ী সাধারণ জ্ঞানের প্রশ্ন। আর কিছু হচ্ছে অস্থায়ী সাধারণ জ্ঞান, যেমন এখন যদি আপনাকে বলা হয় ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি, আমিনুল স্যার কিছুক্ষণ আগে বলেছিলেন তাহলে এই বরিস জনসন, থ্যাংক ইউ, বরিস জনসন। এখন আপনি ধরেন, আপনি একটা বইতে পড়েছেন 6 মাস আগে থেরেসা মে বা কারো কথা পড়েছেন 1 বছর আগে, 2 বছর আগে, এখানে যে রিসেন্ট চেঞ্জ গুলো হয়েছে এগুলো আপনাকে মনে রাখতে হবে। যেমন সার্কের মহাসচিবকে, কথার কথা, জাতিসংঘের বর্তমান মহাসচিব, এই বিষয়গুলো হচ্ছে আপনার WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোনো রিসেন্ট কোনো পরিবর্তন হয়েছে কিনা, মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে বা কত তারিখে হু থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়, আবার কত তারিখে আবার ব্যাক করার ঘোষণা দেয়, এগুলো হচ্ছে কিন্তু অস্থায়ী সাধারণ জ্ঞান। এগুলো আপনি দেখবেন রিসেন্টলি চেঞ্জ হয়েছে এই ধরনের বিষয়। তো এই বিষয়টাও আপনারা যখন বিশেষ করে আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলীর আলোচনাগুলো করব, আমাদেরকে এই বিষয়টার প্রতি একটু গুরুত্ব দিতে হবে, স্থায়ী এবং অস্থায়ী বিষয়গুলো বুঝতে হবে। আমি যদি এখন স্যারের কাছে আসতে চাই, আমাদের আমিনুল স্যারের কাছে, এটা কিন্তু আন্তর্জাতিক আপনি প্রশ্ন করার আগে আপনি যেহেতু হুর কথাটা বললেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এবার হুয়ের সদর দপ্তরটা পরীক্ষা আসবে। যারা পরীক্ষার্থী আছেন, আমি প্রশ্ন একটা আউট করে দিলাম, মানে এটা একটা আলোচিত বিষয়। দেখা যাবে যে হু এই করোনাকে কেন্দ্র করে হু আমাদের মানে WHO অনেক বড় ভূমিকা রাখছেন। সুতরাং দেখা গেল অনেক কিছু না দিয়ে বললো হুয়ের সদর দপ্তর কোথায়। পুরনো হতে পারে, বা হুয়ের মহাপরিচালককে বা হুকে, মানে হুয়ের বর্তমান যিনি, যেটা কেবল বলেন এটা কিন্তু সাম্প্রতিক 4টার মধ্যে একটা। হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু একেবারে ভেরি রিসেন্ট কোয়েশ্চেন কিন্তু খুবই কম হয়, এবং হলেও সাধারণত বাংলাদেশ অথবা আন্তর্জাতিকে হয়। অন্য সাবজেক্ট গুলোতে এগুলো আপনার খোঁজাখুঁজি না করলেই ভালো। এখন আপনি যদি বলেন ভ্যাকসিনের প্রথম টিকা ওয়ার্ল্ড ওয়াইড যেটা স্বীকৃতি পেয়েছে, প্রথম টিকা কারা দিয়েছিলেন, মানে কোনটি, সেটা কি ফাইজার বায়োএনটেক নাকি মডার্না নাকি অন্য একটা যে নামটা হয়, এটা কি আপনি যে শুধু এটা সায়েন্সের প্রশ্ন তা কিন্তু না, এটা যে শুধু মেডিকেল সায়েন্স, এটা কিন্তু জেনারেল নলেজেরও প্রশ্ন, মনে রাখবেন। সাধারণ জ্ঞান তো এই যে সাধারণ জ্ঞানে নেই কোনটা, সবকিছুই সাধারণ জ্ঞান কভার করে। মানে বলতে গেলে আপনি ধরেন বিজ্ঞানের একটা বেসিক নলেজ, এটাও কিন্তু আমাদের একটা সাধারণ জ্ঞানের অংশ। যোগ বিয়োগ গুণভাগ এগুলো তো আমাদের সাধারণ কমন সেন্সের কিছু প্রশ্ন। সুতরাং এই জেনারেল নলেজটা আপনাকে বুঝতে হবে, এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা বলছিলাম, একটা প্রশ্ন ছিল রিসেন্ট একটা বিসিএস একটা প্রশ্ন ছিল, সম্ভবত 36 বা 38তম বিসিএস এ, আমিনুল ইসলাম আপনার চোখে পড়তে পারে, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি, দ্য লার্জেস্ট ইকোনমিক অ্যালায়েন্স কোনটি, অর্থনৈতিক, যদি বলতেন। এই প্রশ্নটা স্যার, মানে আপনি যদি বাজারের যে গাইড বইগুলো আছে এবং যারা বিভিন্ন জায়গায় সলিউশন দেয়, খেয়াল করে দেখবেন স্যার, এক এক বইতে এক এক ধরনের উত্তর। দুইটা অপশনের মধ্যে বেশিরভাগ কনফিউশন হয়, একটা হচ্ছে WTO আর একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। যদি প্রশ্ন করে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি, তাহলে উত্তর হবে স্যার WTO। আর যদি প্রশ্ন হয় বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক অর্থনৈতিক জোট কোনটি, তাহলে হবে স্যার EU, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। তার মানে জিনিসটা একটু রিপিট করেন প্লিজ, যারা শুনছেন একটু খেয়াল করেন। যেহেতু ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রশ্ন হয় এবং ব্রেক্সিট যেহেতু কম্পারেটিভ একটা রিসেন্ট ইস্যু, সুতরাং ইউরোপীয় ইউনিয়ন কেন্দ্রিক, যে ব্রিটেনের বের হয়ে আসা, এক্সিট হয়ে আসা ইউরোপীয় ইউনিয়ন থেকে, তাহলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কোনো পরিবর্তন হয়েছে কিনা, এটার হেডকোয়ার্টার নিয়ে আসছে, এদের পার্লামেন্ট কোথায়, সেই বিষয়গুলো থাকে। ইউরোপীয় ইউনিয়ন কি ধরনের জোট, এই যে স্যার বললেন সবচেয়ে বড় অর্থনৈতিক জোট, হ্যাঁ, এটা হচ্ছে মূলত ইকোনমিক একটা অ্যালায়েন্স, এটা বলতে পারেন অর্থনৈতিক জোট। এবং বাংলাদেশে ইউরোপিয়ান আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ এককভাবে সবচেয়ে বেশি পণ্য বিক্রি করে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে, রাইট?
জি স্যার। এই ইত্যাদি কারণগুলোর কারণেও আমার মনে হয় এটা আমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিসেন্ট আরেকটা বিষয় আছে যেটা পরীক্ষায় আসার মতো, মানে যেগুলোকে ওই যে আমরা বললাম রিসেন্ট ইস্যুজ এর মধ্যে একটা ফেলতে পারি আমরা, সেটা হচ্ছে জাতিসংঘে একটা ভার্চুয়াল অধিবেশন হয়েছে 2020 সালে, ভার্চুয়াল সামিট। এটার মূল প্রতিপাদ্য কি ছিল? এটার প্রতিপাদ্যটা স্যার আমার এই মুহূর্তে বলা সম্ভব না, আমার মনে পড়ছে না। তবে এই করোনা মহামারীকে কেন্দ্র করে এই হ্যাঁ, হ্যাঁ। কোন একটা প্রতিপাদ্য দিয়েছে। তবে এই অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে যে প্রশ্নগুলো আমার কাছে মনে হয় আসার মতন, সেটা হচ্ছে এটা ছিল স্যার জাতিসংঘের 75তম অধিবেশন। একটু আমিনুল একটু ইন্টারাপ্ট করি। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন, একজন আরমিন সুলতান নামের একজন বলেছেন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে WTO, যে কথাটি আপনি বলেছিলেন যে এক এক বইতে এক একজনের ভাষ্যে এককভাবে আসে। WTO কি অর্থনৈতিক জোট না বাণিজ্যিক জোট? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। স্যার এইখানে মানে আমি যতটুকু স্টাডি করেছি, এখন হয়তো বা আপনার সাথে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যেতে পারে, সেটা হচ্ছে WTO বাণিজ্যিক জোট। বাণিজ্য জোটটা কিন্তু স্যার অর্থনীতি রিলেটেড। ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক জোট, এর মানে এই নয় সে কিন্তু বাণিজ্য করে না। আলটিমেটলি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট যেটা আমাদের বড় বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট যেটা, এই প্রশ্নটা যদি আসে তাহলে স্যার অ্যান্সার হবে WTO আমার স্টাডি মতে, আমি ঘাটাঘাটি যতটুকু করে দেখছি। আর ইউরোপীয় ইউনিয়নের একটা উত্তর আছে, সেই প্রশ্নটা হবে বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক অর্থনৈতিক জোট। বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক অর্থনৈতিক জোট। তাহলে ইউরোপীয় ইউনিয়ন কি আঞ্চলিক জোট নাকি বৈশ্বিক জোট, কোনটা? আঞ্চলিক। ইউরোপীয় ইউনিয়ন বৈশ্বিক না স্যার, এটা ইউরোপীয় একটা অঞ্চল ভিত্তিক একটা গোষ্ঠী। রাইট। হ্যাঁ। আমাদের আরেকটা বিষয় আছে আমিনুল, সেটা হচ্ছে বার্সাই চুক্তি। আপনার নিশ্চয়ই মনে আছে বার্সাই চুক্তি নিয়ে বিসিএস পরীক্ষায় প্রায় প্রশ্ন হয়, কারণ দুইটা বার্সাই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম বার্সাই চুক্তি এবং দ্বিতীয় বার্সাই চুক্তি। দুটারই একটা গ্রেট কন্ট্রিবিউশন আছে ইন হিউম্যান সোসাইটি। এগুলো নিয়ে যদি একটু বলতেন। প্রথম বার্সাই চুক্তি তো মাধ্যমে তো মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছিল, রাইট? স্বাধীন হয়েছিল, হ্যাঁ। এখানে স্যার মানে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দুইটা চুক্তি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে দুইটা চুক্তি হয়। এই কনফিউশন গুলো আমাদের মধ্যে আসে। সেটা হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি যেটা, সেটা কিন্তু স্যার 1780 সালেই হয়। প্রথম ভার্সাই চুক্তি 1780 সালে। আর দ্বিতীয় ভার্সাই চুক্তি হলো 1919 সালে। 1783 সালে একটা চুক্তি আছে যেটা নিয়ে আমরা কনফিউশনে পড়ি। 1783 সালের একটা চুক্তি আছে, সেটা হচ্ছে প্যারিস চুক্তি। প্যারিস চুক্তি, শান্তি চুক্তি, সেটা হচ্ছে 1783 সালে প্যারিস শান্তি চুক্তি বা প্যারিস চুক্তি। 1780 সালে যেটা হয় সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকের স্বাধীনতা, কি বলে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকের অর্থাৎ যুক্তরাজ্যের এটা স্বাধীনতা দুই কে কেন্দ্র করে দুইটা দেশের মধ্যে চুক্তি হয়। আর এই প্যারিস চুক্তির মাধ্যমে ইউকে পূর্ণ স্বাধীনতার স্বীকৃতি দেয়। প্রশ্নটা হলো দুইটা, একটা হলো স্বাধীনতার স্বীকৃতি, আর একটা হচ্ছে দুই দেশের মধ্যে স্বাধীনতার চুক্তি। এই প্যারিস চুক্তির মাধ্যমে 1783 যেটা প্যারিস চুক্তি, সেই 1783 সালের প্যারিস চুক্তির মাধ্যমে হলো ইউকে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাধীনতার স্বীকৃতি দিল। প্রশ্ন কিন্তু স্যার বুঝতে হবে, আমরা কি করি শুধুমাত্র 1780 1783 দেখে আমরা চিন্তা করি এটা ভুল বা এটা, বাট দুইটাই অ্যান্সার। একটা হলো প্রথম ভার্সাই চুক্তি যেটা ইউকে এবং ইউএসএ এই দুটার মধ্যে চুক্তি হয়, এটা হলো স্বাধীনতার চুক্তি। আর পরেরটা হচ্ছে প্যারিস চুক্তি বা প্যারিস শান্তি চুক্তি, ফ্রান্সের প্যারিসে যেটা হয় সেটা হচ্ছে স্বাধীনতার স্বীকৃতি দেয় ইউকে এই চুক্তির মাধ্যমে। আরেকটা স্যার যেটা বলি দ্বিতীয় ভার্সাই চুক্তি,
এই দ্বিতীয় ভার্সাই চুক্তি হচ্ছে 1919 সালে। এটা স্যার প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, এই প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা হচ্ছে ভার্সাই কি বলে ভার্সাই নগরীতে যে চুক্তিটা হয়, এখানে চুক্তিটা হলো প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি বনাম জার্মানি। এখানে জার্মানি এককভাবে প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি বনাম জার্মানি, এই চুক্তিটা হয়। এবং এই চুক্তির মাধ্যমে এই চুক্তি আমরা আসলে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে কারণগুলো খুঁজে পাই না, কেন হয় না, এটার একটা আমি একটু লিঙ্ক আপ করে দিচ্ছি, যেন যারা শুনছেন, যারা শ্রোতা আছেন, যারা পরীক্ষার্থী আছেন, সকল উদ্দেশ্যে বলছি, আমরা পড়ার সময় একটু লিঙ্ক করে পড়বো যেন আমাদের মনে থাকে। দ্বিতীয় ভার্সাই চুক্তি যখন হলো 1919 সালে, এই 19 সালে জার্মানিকে কোন ঠাসা করা হলো। এই জার্মানিকে এখানে আমরা বলতে পারি যে এক ধরনের জার্মানির উপরে জোরপূর্বক ভাবে অনেক ক্ষতিপূরণ দাবি করা হলো। জার্মানির অধিকৃত যে অঞ্চলগুলো ছিল, রাজ্যগুলো ছিল, সেগুলো মিত্র শক্তিগুলো বিভিন্নভাবে ভাগ করে নিল। জার্মানিকে অপমান করা হলো, অপদস্থ করা হলো এই দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমেই। এই দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলে জার্মানিতে হিটলারের মতন ব্যক্তির উত্থান ঘটে। এবং এই হিটলার হচ্ছে জার্মানির, আমি মানে হিটলার সম্পর্কে যদি বলি, হিটলার হচ্ছে সারা বিশ্বের 1 নম্বর দেশপ্রেমিক, সর্বোচ্চ পরিমাণে দেশপ্রেমিক। সে হলো জার্মানির ইতিহাসে। কারণ দ্বিতীয় বিশ্ব, যখন দেশপ্রেম অন্যের ক্ষতির কারণ হয় তখন এদেরকে বলা হয় উগ্র জাতীয়তাবাদী, রাইট? হ্যাঁ, এটা হলো স্যার মূলত। আর যেটা আমি স্যার বলতেছিলাম সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে একটা গুরুত্বপূর্ণ কারণ এবং মেইন কারণ যেটাকে আমরা বলতে পারি, সেটাই ছিল হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি, যেটা 1919 সালে মিত্র শক্তি ও জার্মানির সাথে হয়। আমরা যদি আরেকটা বিষয় একটু করতে চাই, মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের সম্পর্কটা খুবই স্পর্শকাতর। মানে আমরা জানি ওআইসি গঠনের প্রেক্ষাপট 1969 সালে আপনার আরব এবং ইসরায়েল যুদ্ধের মাধ্যমে আরব ইসরায়েল গোষ্ঠীগুলোর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে যে সংকট ইসরায়েলের সাথে, রিসেন্টলি দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক বা বিভিন্ন ধরনের সম্পর্কের বেড়া জালে আটকে যাচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে অনেকেই গোপনে গোপনে চালিয়ে যাচ্ছে, আবার কেউ কোনোটা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। যেমন আমরা সর্বশেষ 42তম বিসিএসও দেখলাম সৌদি আরবের সাথে ইসরায়েলের নতুন করে যে একটা ডিপ্লোম্যাটিক কানেকশন, সেটা নিয়ে প্রশ্ন হয়ে আছে। একেবারে 42nd বিসিএস, যেটা 26 ফেব্রুয়ারিতে যেটা হলো। আরেকটা ছিল হচ্ছে বাহরাইনের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি। এটা কখন হয়েছিল? 2020 সাল নাকি? 2020 সালের 15 সেপ্টেম্বরে। হ্যাঁ, 15 সেপ্টেম্বর 2020 সালে বা 20 সালে। এখন এটা কোনো তাৎপর্য আছে কিনা আমিনুল স্যার? এটা সম্পর্কে স্যার বিস্তারিত মানে বলতে গেলে অনেক সময় লাগবে। এই কোশ্চেনটা আমার কাছে মনে হয় প্রিলিতে যারা টিকবে, প্রিলিতে যারা কোয়ালিফাইড হবে তাদের জন্য এই কোশ্চেনটা। দোয়া করে সকলে কোয়ালিফাইড হোক। তবে বাহরাইন প্লাস হচ্ছে ইসরায়েলের সাথে যে একটা চুক্তি হলো, এই ডেটটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। যেমন 15 সেপ্টেম্বর 2020, আমরা অতিরিক্ত তথ্য এখান থেকে না নেই। আর আপনি স্যার যে কথাগুলো বললেন সেটা হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো কি বলে কি তিনটা দেশের সাথে মনে হয় চুক্তি স্যার। একটা হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর এবং জর্ডানও আছে। তিনটা না, সরি 4টা দেশের সাথে সর্বশেষ। আরেকটা বিষয় যেটা নিয়ে প্রায় প্রশ্ন হয় আমিনুল স্যার, সেটা হচ্ছে যেমন 42nd বিসিএস এর প্রশ্ন হলো সেপ্টেম্বর 2020-এ কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ হয়। এই প্রশ্ন কিন্তু আগেও বিসিএস পরীক্ষা আসছে, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাও নিয়মিত আসে, এবং সর্বশেষ যে বিসিএস পরীক্ষা হলো 42তম স্পেশাল বিসিএস, সেখানেও প্রশ্ন আসছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয় কোন অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা নিয়ে।
স্যার এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার আগে আমি আবার পূর্বের একটা কথা মানে যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দিবেন আমি একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে এই আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বিরোধ, এই বিরোধটা নাগোর্নো কারাবাখ নিয়ে। আমরা সকলে জানি এটা প্রিভিয়াস একটা কোশ্চেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল এই সাম্প্রতিক বিষয়গুলো আসে যে সাম্প্রতিক যে একটা প্রশ্নের উত্তরটা কিন্তু স্যার পুরনো। পিএসসি সাম্প্রতিক যে কথাটা দিছে সেটা কিন্তু লাগাই দিছে, ডেটটা পিএসসি দিয়ে দিছে, আমাদের বাড়তি ঝামেলা কিন্তু করতে হয় নাই। ঠিক আছে, পিএসসি বাড়তি ঝামেলা করে আমাদেরকে পুরনো প্রশ্ন দিয়ে দিল। সুতরাং এখানে দেখা গেল যে এই প্রশ্নটা এর আগেও আসছে যে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে কার মধ্যে বিরোধ রয়েছে কোনটা নিয়ে। এটা হচ্ছে নাগোর্নো কারাবাখ নিয়ে। এটা হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত একটা, মানে নাগোর্নো কারাবাখের যারা অধিবাসী এরা হলো খ্রিস্টান, একটা ছিটমহল। এটাকে কেন্দ্র করে মূলত এই দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব, এবং এটা অনেক পুরনো এক দ্বন্দ্ব, এই কোশ্চেনটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমিনুল স্যার, এই যে আমরা হ্যালো জি স্যার, জি স্যার, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এবার 42তম বিসিএস যেটা রিসেন্ট বিসিএস পরীক্ষা গেল, সেটা আরেকটা প্রশ্ন আসছে দেখলাম, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র কবে? মানে আমরা তো জানি সেটা হচ্ছে ওদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, হ্যাঁ, চুক্তির পরে ইরান প্লাস 6 জাতির যে আলোচনা, সেই আলোচনা থেকে আবার বের হয়ে আসছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরের 20 তারিখে একটা ঘোষণা দিয়ে, সেটা হচ্ছে ট্রাম্প সরকারই চলে আসছিলেন, রাইট? ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, এখন সেক্ষেত্রে জো বাইডেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবার ইরানের সাথে এই সমঝোতাটা হবে কিনা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছে, এবং এই আলোচনাটা বর্তমানে কন্ডিশন পর্যায়ে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে কিছু কন্ডিশন দিয়েছে ইরানকে, তার এই স্থাপনা, পারমাণবিক স্থাপনা যেটা চুল্লি যেটা, সেটা বন্ধ করতে হবে, বন্ধ করে আলোচনায় আসতে হবে। আর ইরান বলেছে তুমি ট্রাস্টেড কোনো পার্টনার না, কারণ তুমি এর আগেও চুক্তি করেছে বিশ্ববাসীকে এবং ইরানকে ধোঁকা দিয়েছো, সুতরাং আগে নিষেধাজ্ঞা তুলে নাও, দেন আমরা এই চুল্লিটা বন্ধ করবো। এই ধরনের একটা পর্যায়ে আছে হচ্ছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিষয়টা ছিল সেটা। আরেকটা প্রশ্ন নিয়ে প্রায় বিভিন্ন ধরনের বইতে বিভিন্ন দুইজন প্রেসিডেন্টের, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম আসে। আমরা জানি ডেটন শান্তি চুক্তি, যেটা 1995 সালে হয়েছিল, ডেটন শান্তি চুক্তি, যেটা নিয়ে বসনিয়া হার্জেগোভিনার সংকটের অবসান করেছিলেন। তো পরীক্ষায় আসে হচ্ছে কোন মার্কিন রাষ্ট্রপতি ডেটন শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন? কোন কোন বইতে আছে জিমি কার্টার, কোন কোন বইতে আছে বিল ক্লিনটন। উত্তরটা কি হবে স্যার? এই প্রশ্নের অ্যানসারটা আজকে আমি বলে দিলে যারা শুনছেন, আমাকে যারা শুনছেন বা আমাদেরকে যারা শুনছেন, আশা রাখি জীবনেও কোনোদিন আর ভুল হবে না। কারণ এই প্রশ্নের অ্যান্সারের অপশন থেকে জিমি কার্টার আর হচ্ছে বিল ক্লিনটন। কারো কারো মতে জিমি কার্টার, কারো কারো মতে হচ্ছে বিল ক্লিনটন। কিন্তু 1995 সালে মার্কিন বই, স্যার বই আমাদের ব্যক্তির মধ্যে চলে আসে, আমরা তো বাজারের বইগুলোই পড়ি। এটা বলছিলাম, এই 1995 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছিলেন হচ্ছে বিল ক্লিনটন। সুতরাং এখানে জিমি কার্টারের কোনো, মানে জিমি কার্টার নিয়ে এখানে সন্দেহ করার কোনো দরকারই নাই। এটা জিমি কার্টার আমরা ভুলে যাব, এটার অ্যান্সারটা হবে বিল ক্লিনটন। মানে জিমি কার্টার কোনোভাবে প্রাসঙ্গিক না এই জিনিসটাতে। মানে মোহাম্মদ রেজাউল করিম নামের একজন লিখেছেন জিমি কার্টার না, এটা জিমি কার্টার না, কারণ ওই সময় স্যার খুব ক্লিয়ার করেছেন 1995 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনকামবেন্ট প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। সুতরাং ডেটন শান্তি চুক্তিতে যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মধ্যস্থতা করেছিলেন তিনি হচ্ছেন আর কেউ নন, বিল ক্লিনটন, দা প্রেসিডেন্ট অফ ইউএসএ। এখন আমার আরেকটা বিষয় ছিল, আমরা যেটা ওয়াই রিভার শান্তি চুক্তি বলি, এটার আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভূমির বিনিময়ে শান্তি চুক্তি। এই দুইটি চুক্তি কোন কোন দেশের মধ্যে হয়েছিল? এই প্রশ্নটার আমি একটা আগে একটু বলে নেই, এই প্রশ্নটা কিন্তু স্যার দুই ভাবে আসে, এটা একটু আগে আমাদের জানা দরকার। এটা হচ্ছে এই প্রশ্নটা স্যার এইভাবে আসে যে উই রিভার চুক্তি কি, অপশনে থাকে অনেকগুলাই থাকে, কিন্তু এটার আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে ভূমির বিনিময়ে শান্তি চুক্তি। এই প্রশ্নটা আসে। তারপরে হলো
আর একটা প্রশ্ন আসে এখানে, এই ভূমির বিনিময়ে শান্তি চুক্তি অথবা উই রিভার চুক্তি কত সালে হয়? 1998 সালে। এই উই রিভার চুক্তিটা হয়েছিল এই কি বলে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে। ফিলিস্তিন এবং ইসরায়েল আমরা সকলে জানি 1948 সালে আরব ভূখণ্ডে, অর্থাৎ ফিলিস্তিনের ভূখণ্ডে সেই বেলফোর ঘোষণা 1917 সালের 2 নভেম্বর, সেই বেলফোর ঘোষণাকে কেন্দ্র করে মূলত এই মানে আরব বিশ্বে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি ইহুদি রাষ্ট্র, বিশ্বের ইহুদিরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদেরকে একটা ভূমি দেওয়া হলো, অর্থাৎ ল্যান্ড দেওয়া হলো, তারা এখানে বসতে, তাদের রাষ্ট্রই করে দেওয়া হলো, আলটিমেটলি স্বীকৃতি দিল 1948 সালে। এই 1948 সালেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। প্রতিষ্ঠিত হওয়ার পরে তো ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিনের ভূমিগুলো জবরদখল করেই তো এরা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এবং এটা চলমান। উই রিভার চুক্তিটা ছিল মূলত ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে, এবং যেটার তৎকালীন ফিলিস্তিন বলা যাবে না স্যার, তৎকালীন আবার ক্ষমতায় ছিল হচ্ছে পিএলও, আমরা সকলে জানি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এবং পিএলও এর নেতা ছিলেন ইয়াসির আরাফাত, ইয়াসির আরাফাত এবং বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে, ওনাদের মধ্যে এটা কি নেতানিয়াহু ছিল নাকি ইয়া ছিলেন যে আইজাক রবিন? মানে এটা নিয়ে ওয়াই রিভার শান্তি চুক্তি নিয়ে কিন্তু 3 জন শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। ইয়াসির আরাফাতের সাথে আরো 2 জন, একজন হচ্ছেন শিমেন পেরেজ আর একজন হচ্ছেন আইজাক রবিন। এই দুজনই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের, আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে হচ্ছে ইয়াসির আরাফাত। এই 3 জন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ওই সময়ে এই পিস শান্তি চুক্তির জন্য, যেটা আমরা কি বলছি ভূমির বিনিময়ে শান্তি চুক্তি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে এক দেশ দুই নীতি বলতে কি বোঝায়? এটা নিয়ে বিসিএস পরীক্ষায় 2 বার প্রশ্ন হয়েছে। এক দেশ দুই নীতি চালু আছে কোন দেশে? আমি আগে এখানে আপনার স্যার যে প্রশ্ন করছেন এই প্রশ্নের অ্যান্সার দেব, তার আগে আমি আরো 2-1টা কথা বলবো, কারণ এই এক দেশ দুই নীতি বোঝানোর আগে পরীক্ষায় প্রিলিতে যেটা, সেটা আগে আমাদের জানা দরকার। এই দুর্নীতি টিকার পরে তারপরে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মূলত 1997 সালে হংকং, চীনের সাথে হংকং এর একটা চুক্তি, আমরা সকলে জানি হংকংটা ছিল হচ্ছে, পরীক্ষায় কোশ্চেনটাও আসে, হংকং কার উপনিবেশ ছিল? যুক্তরাজ্যের। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাজ্য, ব্রিটিশ আর কি, ব্রিটেনরা বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে স্বাধীন করে দেয়, কিন্তু কোনো না কোনো ভাবে এই হংকংকে তারা তাদের উপনিবেশিক হিসেবে রেখেছিল। আলটিমেটলি 1997 সালে এই চীনের সাথে কি বলে, চীনের সাথে হংকং একটা চুক্তি করে, যে চুক্তিটা ছিল হচ্ছে এক দেশ দুই নীতি, কারণ চীনে ছিল হচ্ছে সমাজতন্ত্র আর হংকং এ চলে হচ্ছে স্যার পুঁজিবাদী ব্যবস্থা। এই যে দুটা নীতি, এটা হলো একটা হলো সমাজতন্ত্র আর একটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। এটা নিয়ে স্যার সাম্প্রতিক সময়েও চীনের যিনি প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্টের নাম হচ্ছে শি জিনপিং, তিনিও কিন্তু এখনো বলছে না, চীনের হংকং এর সাথে আমাদের যে চুক্তি এবং আমাদের যে সম্পর্ক, হংকং চীনেরই একটা স্বায়ত্ত কি বলে, চীনেরই একটা প্রদেশ, চীনেরই একটা চীনেরই ভাই ভাই, বিষয়টা এরকম, আমরা এখনো এক দেশ দুই নীতি চালাবো। এই যে বিষয়গুলো ছিল মূলত, এখান থেকে যে প্রশ্নগুলো আসে, এক দেশ দুই নীতিটা হলো কি, কার সাথে আছে, সেটা হলো হংকং এর সাথে চীনের, এবং এটা কত সালে হয়? 1997 সালে। কত বছরের চুক্তি? 50 বছরের চুক্তি। কত সালে তাহলে শেষ হবে? 97-তে যদি শুরু হয় তাহলে শেষ হবে হচ্ছে 1947 সালে। ও সরি 2047 সালে, 2047 সালে এটার এই চুক্তির মেয়াদ শেষ হবে, এবং সেটা এখনো চলছে। এবং আমরা সকলে জানি স্যার, হংকং বর্তমানে ইকোনমিক্যালি ওয়ার্ল্ডের মধ্যে একটা শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক থেকে। এটুকু বললেই মোটামুটি পিলির জন্য আশা করি কভার হবে ইনশাল্লাহ।
আচ্ছা, আমরা শুরুতে কথা বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি তথ্য নিয়ে শুরু করেছিলাম, সম্ভবত অঙ্গরাজ্যের সংখ্যা নিয়ে। আমি এই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা প্রায়শই ব্যবহার করি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে চিহ্নিত করার ক্ষেত্রে আমরা বলি যে মার্কিন জনগণ। এই মার্কিন শব্দটা দিয়ে আসলে কি বোঝানো হয়? কেন তাদেরকে মার্কিন জনগণ বলা হয়? একটু ব্যাখ্যা করবেন। স্যার, যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা হচ্ছে ভাইবার প্রশ্ন। আমার একটা বিশ্বাস এই প্রশ্ন প্রিলিতে আসবে না। এরপরও যেহেতু আলোচনায় আসছে, আমি সংক্ষেপে আমি যতটুকু জানি, আমাদের দেশে বা আমাদের ভারতীয় উপমহাদেশে একটা বিষয় কিন্তু এখনো প্রচলন আছে, মার্কিন কাপড়। যখন যুক্তরাজ্য ব্রিটিশদের অর্থাৎ ব্রিটিশরা যখন যুক্তরাষ্ট্র উপনিবেশিক স্থাপন করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক পরিমাণে সস্তায় অনেক কাপড় যুক্তরাজ্যে বিস্তার লাভ করে বা আসে, বেচা কিনে হয় এক কথায়, এবং খুবই সস্তায় পাওয়া যায় সেই বিষয়গুলো। এবং এটা যেহেতু আমেরিকানরা করতো, আমেরিকান কাপড় অনেক বেশি হতো, এটা মুখে মুখে পাবলিকের, জনগণের মুখে আমেরিকান থেকে মার্কিন হয়ে গেল। মার্কিন কাপড় থেকেই এখন সেই মার্কিন জনগণকে, নাগরিকদেরকে মার্কিন বলা হয়। এটা নিয়ে আরো মতভেদ আছে, আমি আপাতত এই মতভেদটা স্যার জানি আর কি। মানে মার্কিন কাপড় মানে হচ্ছে সস্তা কাপড় নাকি? সস্তা কাপড় মানে যে ব্যাখ্যাটা আপাতত মানে যুক্তরাজ্যে যেটাকে মানে আমেরিকান কাপড়টাকে আস্তে আস্তে সংকুচিত হয়ে সেটা মার্কিন কাপড় হয়ে গেছে, এটাই তো নাকি? মার্কিন কাপড়, আমেরিকান কাপড় থেকে মার্কিন কাপড় হয়ে গেল। একটা বিষয় আমাদের এই, হ্যালো? জি স্যার, শুনছি স্যার। হ্যালো হ্যালো? হ্যাঁ, গুয়ান্তানামো বে জিনিসটা কি? গুয়ান্তানামো বে স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেহেতু বললেন এটা সম্পর্কে একটু বলি। গুয়ান্তানামো বে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো এটা, আমি কিন্তু গুয়ান্তানামো বে সম্পর্কে একটা উদাহরণ দিয়েছিলাম দিয়াগো গার্সিয়াতে, যে দিয়াগো গার্সিয়াকে বলা হয় প্রাচ্যের গুয়ান্তানামো। সুতরাং এই গুয়ান্তানামোটা হচ্ছে কিউবা, আমরা ওই যে ক্যারিবিয়ান অঞ্চল জানি সকলে, ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চলে কিউবা, এই কিউবা দেশেরই একটা ভূখণ্ড, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র লিজ নেয়, চুক্তিভিত্তিক লিজ নেয়। কিন্তু এটা হলো, এদের লিজটা ছিল হচ্ছে চিরস্থায়ী। এবং এই গুয়ান্তানামো বে একটা ভূমি, এই ভূমির বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবাকে অর্থ পে করবে, সেই অর্থটা পে করে না। এবং এখানে আরো যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে, এই গুয়ান্তানামো বেতে মার্কিন যুক্তরাষ্ট্র কারাগার নির্মাণ করে। কারাগার, যে কারাগারটা দেখা যায়, কি বলে, এই কারাগারটা 2002 সাল থেকে, মূলত ঘটনাটা ছিল 9/11 না 9/11, আমরা ওয়ার্ল্ডে যেটা 9/11 সম্পর্কে যে একটা সন্ত্রাসী হামলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা যারা জানি, তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সময় প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে জর্জ ডব্লিউ বুশ। এই জর্জ ডব্লিউ বুশের হলো সৃষ্টি গুয়ান্তানামো বে কারাগার গুয়ান্তানামো বেটা ওখানে মূলত হলো একটা মার্কিন সামরিক ঘাঁটি করার জন্য নেওয়া হয়, ওই ভূমিটাকে ব্যবহার করার জন্য, কিন্তু পরবর্তী সেখানে একটা কারাগার নির্মাণ করা হয়। এবং ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ মানে নির্যাতন করা হয় ওই কারাগারে। ওই কারাগারে কাদেরকে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র? যারাই মার্কিন যুক্তরাষ্ট্রের এগেইনস্টে কথা বলে, স্পেশালি সিআইএ, আমরা সকলে জানি সিআইএ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা। এবং এই সিআইএ এর হলো সিআইএ টার্গেট করে, এবং টার্গেট করে করে এই যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এগেইনস্টে যায় এদেরকে নিয়ে নিয়ে সেই কারাগারে বন্দি করে রাখে। এবং ওই কারাগারে ভয়াবহ পরিমাণ নির্যাতন করা হয়, ওয়ার্ল্ডের মানে সর্বোচ্চ নির্যাতনকারী কারাগার বলা হয় এই গুয়ান্তানামো বে। এটার একটা প্রশ্ন আসতেও পারে এইভাবে, যে এটা আসলে কোন চুক্তির মাধ্যমে হয়েছিল এই গুয়ান্তানামো বে কারাগারটা বা গুয়ান্তানামো বে, এটা কিউবা কোন চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছে? এটা হচ্ছে হাভানা চুক্তি। মনে রাখবো বা মনে থাকবে কিভাবে আমাদের? সেটা হচ্ছে কিউবার রাজধানীর নাম হচ্ছে হাভানা, সে হাভানা এই চুক্তিটা হয়, এটার নাম হচ্ছে হাভানা চুক্তি। স্যার, এখান থেকে মোটামুটি এইটুকু বললে আমাদের আশা রাখি হবে। এবং এই চুক্তিটা হয়েছিল 1903 সালে, সালটাও মনে রাখতে পারি আমরা, 1903 সালে। আমাদের ইয়ার একটা প্রশ্ন ছিল,
P5 P5 মানে কি বোঝানো হয় স্যার? P5 আমরা জাতিসংঘ যারা পড়ছি, আমরা যারা জাতিসংঘ পড়েছি, জাতিসংঘের যে অঙ্গ সংস্থা আছে 6টা, তার ভিতরে একটা হচ্ছে, এই প্রশ্নটা এসেছিল, সেটা হচ্ছে P5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের, সঠিক, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15টা। এই 15টা সদস্যের মধ্যে 5টা হচ্ছে স্থায়ী সদস্য। এইবার স্যার আমি এখানে আরেকটু বলি, মানে পিএসসির প্রশ্ন করার টেকনিক গুলা কি। মূলত এটা প্রশ্ন হওয়ার কথা ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি অথবা কারা। সেই প্রশ্নটাই একটু ঘুরিয়ে প্রশ্নটা করলো কি, যে P5 বলতে কি বুঝি। আলটিমেটলি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য। জাস্ট আমাদের সাইকোলজি গুলো খেলে, এটা আন্তর্জাতিক সম্পর্কিত এদেরকে P5 বলা হয়, পাওয়ার 5 বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টা স্যার একটু যদি সময় দিতেন, এখানে আরেকটা তথ্য দেই। বর্তমানে আলোচিত কিন্তু আরেকটা বিষয় আছে, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি। P5+1, এই P5 জাতিসংঘের 5টা অর্থাৎ নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, রাশিয়া এবং হলো ফ্রান্স। +1 বলা হয়, এই +1টাই হচ্ছে জার্মানি। সুতরাং P5+1 আসলে কিন্তু জার্মানির সাথে আসবে। সুতরাং এই পরীক্ষায় যেহেতু P5 দিতে, পরের পরীক্ষায় যে P5+1 দিবে না তার কি গ্যারান্টি আছে? মানে এটার সাথে সাথে ওই সম্পর্কিত ওই প্রশ্নটাও দেখে নিতে হবে। এটা হচ্ছে P5 আর এটা হচ্ছে P5+1। যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে নিউক্লিয়ার ডিল, সেটাকে আমরা জানতাম ইরান ও 6 জাতি শান্তি চুক্তি। 6 জাতি মানে হচ্ছে পাওয়ার 5, আমাদের আমিনুল স্যার যেটা বললেন, জাতিসংঘের 5টি নিরাপত্তা পরিষদের সদস্য প্লাস জার্মানি তাদের সাথে ছিল, রাইট? জি স্যার। এখন আমিনুল স্যার, আমাদের আন্তর্জাতিক সম্পর্কে দেখা যায় টোটাল মার্কস হচ্ছে 20 নম্বর। মানে আমরা যদি বিসিএস প্রিলিমিনারিতে পিএসসি নাম্বার অ্যালোকেশনটা চিন্তা করি, সেটা হচ্ছে জাস্ট বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এর পরেই হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, সেখানে 20 নম্বর আছে। এবং আপনি পাবলিক সার্ভিস কমিশনে এটা নিয়ে যে 5টা টপিক দেওয়া হয়েছে, এটা কোনো এলাবোরেশন নাই, জাস্ট গ্লোবাল হিস্ট্রি, এরকম করে বৈশ্বিক ইতিহাস, হ্যাঁ, জলবায়ু এবং ইত্যাদি ইত্যাদি চুক্তি, এই ধরনের মানে খুবই সংক্ষেপে সামারি করে কয়েকটা হেডিং দিয়ে দেওয়া হয়েছে। এই টোটাল 20 মার্কসের জন্য আমাদের পরীক্ষার্থী বন্ধুরা যে প্রিপারেশনটা নিয়েছেন, সেটাকে আগামী যে 8-9 দিন সময় আছে পরীক্ষার মাঝখানে, এই 8-9 দিনে এটাকে কিভাবে ওরা সংক্ষেপে প্রিপারেশনটা নিতে পারে সেই বিষয়ে আপনি একটু যদি ধারণা দিতেন। আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। টোটাল 20 মার্কসের জন্য তাদের প্রিপারেশন ওয়েটা কি? আমার ক্লাস যারা করেছেন বা যারা দেখেছেন এবং যারা পরীক্ষা দিবেন, আমি সকলের উদ্দেশ্যেই বলি, আমি আগেও বলেছি এখনো বলি, স্যার যেহেতু আমাকে একটু সুযোগ করে দিলেন এবং এটা পাবলিকলি যারা শুনছেন, আমি প্রথমেই একদম নাম্বার 1 সিলেকশন হবে আমার কাছে জাতিসংঘ। পরীক্ষার হলে যখন ঢুকবেন, এই যে এবারে যখন এই যে P5 দেখলেন, এইরকম জাতিসংঘ নিয়ে পরীক্ষার হলে ঢুকবেন, জাতিসংঘ থেকে মিনিমাম একটা প্রশ্ন পাবেনি। তার মানে এই সময় আমাদের জাতিসংঘটা খুব একটু ভালোভাবে দেখা উচিত। জাতিসংঘ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন। এর পাশাপাশি হচ্ছে আমাদের আরো যতগুলো অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অর্গানাইজেশনের আমরা সদর দপ্তরগুলো দেখব। সদর দপ্তর থেকে প্রতিটা বিসিএস এ 2টা-3টাও প্রশ্ন আসে। তার মানে জাতিসংঘ প্লাস বিভিন্ন অর্গানাইজেশনের সদর দপ্তর যদি আমরা দেখি, পরীক্ষায় 3টা থেকে 4টা প্রশ্ন এখান থেকে আসছে। পাশাপাশি হচ্ছে সংস্থার সদর দপ্তর, এখান থেকে আমরা কতিপয় অর্গানাইজেশনের ভাষা জানবো, যেমন ওআইসির ভাষা,
জাতিসংঘের ভাষা। এরপরে আমরা এই অর্গানাইজেশনের পরের যে পার্টটা আমরা খুবই গুরুত্বপূর্ণ দেখবো, সেটা হচ্ছে আলোচিত যে বা বিরোধপূর্ণ যে স্থান বা দ্বীপগুলো, স্পেশালি এই জায়গা থেকে প্রশ্ন আসে, প্রতিটা বছরে আসছে। এরপরে হলো এই যে 2021 সালে 2020 সালে COP26 যে সম্মেলনটা হবে, অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস, এটা কোথায় হবে বা এটা সম্পর্কে একটু জানবেন। জলবায়ু রিলেটেড যে প্রশ্নগুলো এখান থেকে আসবে বা আসছে আমরা দেখছি। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কিছু যুদ্ধ, অর্থাৎ প্রতি বছরই যুদ্ধ রিলেটেড প্রশ্ন মোটামুটি ভাবে থাকে। এরপর হচ্ছে আমি যেহেতু পড়াইতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে বলি যে যারা পৃথিবীর ম্যাপটা খুব ভালোভাবে বুঝবেন তাদের জন্য আন্তর্জাতিক বিষয়গুলোটা খুবই সহজ হয়ে যাবে। যেমন পড়া সহজ হবে, পরীক্ষার হলে যখন আপনি ঢুকবেন তখনও আপনার এটা খুবই কার্যকরী হবে। সুতরাং এই যে ম্যাপ রিলেটেড যে পড়াশোনাগুলো, যেমন প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম কি বা দ্বীপ কোনটা, এই যে আপনি যদি ম্যাপটা সম্পর্কে একটু ধারণা থাকেন, ম্যাপটা আপনি আগেও পড়ছেন, জাস্ট একটু রিভিশন দিবেন। তারপর হচ্ছে বিভিন্ন প্রণালী, তারপর হচ্ছে বিভিন্ন দেশের সীমারেখা, আর বিশেষ করে সীমারেখা রিলেটেড বর্তমানে যে জিনিসগুলো আছে যেগুলো বিরোধপূর্ণ আলোচিত যে বিষয়গুলো, এই বিষয়গুলো। তারপরে হচ্ছে আর আমরা খুব সহজভাবে আর একটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ, বাংলাদেশের সাথে ভারত, বাংলাদেশের সাথে চীন এবং বাংলাদেশের সাথে মিয়ানমার, এই যে আমি 3-4টা দেশ বললাম, এই 3-4টা দেশের সাথে যে বিষয়গুলো থাকবে, অর্থাৎ রিলেটেড যে বিষয়গুলো, প্রশ্নগুলো বা বিভিন্ন বই থেকে বা ইন্টারনেট থেকে একটু এই 3-4 বা 5-10টা দেশ হবে সর্বোচ্চ, একটু দেখে নাও। পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে এখান থেকে প্রশ্ন আসছে, প্রতি বছরে আসছে। আর ক্লাসে যেসব বিষয়গুলো বলেছি এসব বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। আশা রাখি পরীক্ষার হলে ঢুকে আমি আর একটা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি। 20টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্নের অ্যান্সার যদি কেউ পারেন, আলহামদুলিল্লাহ। প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু মানে সবগুলো প্রশ্নের অ্যান্সার করা মুখ্য বিষয় না। তার মানে আপনার আন্তর্জাতিক বিষয়াবলী যদি আপনি মনে করেন যে 15+ মার্ক পাচ্ছেন, আপনি সর্বোচ্চ নাম্বার পাইলেন আমি মনে করি। এর থেকে যারা বেটার পায় আমি মনে করি এক্সট্রা অর্ডিনারি। সুতরাং পরীক্ষার হলে আন্তর্জাতিক বিষয়গুলো দাগানোর আগে একটু ভাববেন, ঠিক আছে, যে আমার কোনগুলো দাগানো উচিত, কোনগুলো দাগানো না। কোনো প্রশ্ন জীবনে নামই শুনবেন না, পরীক্ষা হলে ঢুকবেন এরকম 1-2টা প্রশ্ন পড়বেই চোখে, যে জীবনে নামই শুনি নাই বা ধারণাও করতে পারে না, এগুলো থেকে প্রশ্ন আসবে। সুতরাং বি কেয়ারফুল। আশা রাখি 15+ মার্কস আমাদের সবারই আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা ওই এর আগে একটু আলোচনায় বলেছিলাম, সেটা হচ্ছে কোন টপিক গুলো পড়া বেশি গুরুত্বপূর্ণ। এটাতে স্যার ইতোমধ্যে একটা উত্তর করেছেন, সেটা হচ্ছে উনি জাতিসংঘের কথা বলেছেন, ইন্টারন্যাশনাল ট্রিটি গুলোর কথা বলেছেন। বিশেষ করে আমি যদি একটু যুক্ত করি, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন 42তম বিসিএস এও দেখা যাচ্ছে প্রকৃতি বিষয়গুলো নিয়ে IUCN নিয়ে প্রশ্ন হয়ে আছে, কি ধরনের প্রতিষ্ঠান। ক্লাইমেট সামিট গুলো, এই যে আমরা ভার্চুয়াল সামিটের কথা বলছি, জাতিসংঘের ভার্চুয়াল সামিট যেটা 2020 সালে হলো, এটা মেইন ফোকাসটা ছিল করোনা, এবং পাশাপাশি আমাদের গ্লোবাল ক্লাইমেট, এটাও কিন্তু তাদের এজেন্ডাভুক্ত ছিল। সুতরাং এগুলো আছে জাতিসংঘের বিভিন্ন যে SDG বিভিন্ন গোলগুলো আছে, সামাজিক এবং অর্থনৈতিক গোলগুলো আছে, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট যেগুলো আছে, এই যে আমরা আগার নাম কি আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যে সীমান্ত বর্ডার বিরোধ, সেটা নিয়ে পড়লাম। কাশ্মীর ইস্যু হচ্ছে এখন নতুন করে আবার খুব বেশি ক্লাইম্যাক্স জমে উঠেছে পরীক্ষার জন্য বলতে পারেন, অথবা এটা আমাদের একেবারে নিকট প্রতিবেশী দুটি দেশের মধ্যে যেহেতু এই সমস্যাটা হয়, কাশ্মীর তো নিজেই আছে, প্লাস ভারত পাকিস্তান কানেক্টেড হয়ে এটা আমাদের উপমহাদেশের পরিবেশকে বিভিন্ন ধরনের প্রভাবিত করছে। সুতরাং কাশ্মীর অলওয়েজ আমাদের পরীক্ষার জন্য একটা হট জোন বলা যায়।
এরপর চায়না ইউএস কেন্দ্রিক বিষয় থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিসেন্ট ইলেকশন যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হলো, এবং এই নির্বাচন নিয়ে মানুষ গত 250 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে এটা কি বলে অনেকটা তৃতীয় বিশ্বের নির্বাচনী সংস্কৃতি চলে আসার মতো একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেটা নিয়ে বিভিন্ন ধরনের প্রচেষ্টা এবং জো বাইডেনের ক্ষমতায় ফেরত আসা এবং ডোনাল্ড ট্রাম্পের সময় মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে, জো বাইডেন আসার পর আবার একটা মেসেজ দেওয়া এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তার অবস্থান নিয়ে শক্তভাবে ফিরে আসার জন্য যে চেষ্টা, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল ভোট কতটা ছিল, কত তারিখে ভোট হয়ে আছে, যেহেতু রিসেন্ট ইস্যু হিসেবে এগুলো গুরুত্বপূর্ণ আছে। এবং অবশ্যই কোভিড-19 এটা হচ্ছে একটা মেজর ইস্যু আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য, বা নেক্সট যে পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা বলি, রিটেন পরীক্ষা বলি। আমি দেখেছি যে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা, বিশেষ করে লিখিত পরীক্ষায় প্রতি বছর পিএসসির লিখিত পরীক্ষায়, বিসিএস এর লিখিত পরীক্ষায় কোন একটা বিষয়ের উপরে বেশি প্রশ্ন কভার করে। তো এটা হচ্ছে আমার একটা ধারণা, এটা কোনো ব্যাখ্যা আপনারা সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে কোভিড-19 উত্তর যে ওয়ার্ল্ডের যে ইকোনমিক সিস্টেম এবং যে এডুকেশনাল সিস্টেম, এগুলোকে কিভাবে প্রভাবিত করেছে জীবনযাত্রার উপর, এবং আমাদের হেলথ সিস্টেমের যে ত্রুটিগুলো ধরা পড়েছে, এটা শুধু তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে নয়, বিশ্বের যেগুলো স্বাস্থ্য সেবার দিক থেকে ওয়ার্ল্ড ক্লাস, যেটাকে আমরা বলি বিশ্বের টপ কান্ট্রিগুলো যেভাবে ধরাশায়ী হয়ে গেছে। সুতরাং এখানে আমাদের প্রকৃতি সচেতন হওয়া, স্বাস্থ্য সচেতন হওয়ার বিষয়গুলোতে আরো নিশ্চিতভাবে গুরুত্ব বৃদ্ধি পাবে। এবং ভ্যাকসিন বা টিকা ইস্যুর কথা বললাম, এগুলো কিন্তু আমাদের বর্তমান যে বিসিএস পরীক্ষা, আমাদের আপকামিং যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আসবে। এরপর আমার আরেকটা প্রশ্ন ছিল আমিনুর স্যারের প্রতি, সেটা হচ্ছে এই 20 নাম্বারের মধ্যে আমাদের কত নাম্বার আমাদের একজন স্টুডেন্টের টার্গেট হওয়া উচিত? আসলে এটা তো স্পেসিফিক কোনো উত্তর নেই। উনি বলেছেন যে 20 এর মধ্যে 20 নম্বরও পাওয়াও সম্ভব, প্রশ্ন যদি বড় ধরনের কোনো অসুবিধা না থাকে, সমস্যা না থাকে। আবার যদি 15 নাম্বার হয় সেটাও খুবই স্ট্যান্ডার্ড একটা মার্কস হিসেবে স্যার চিত্রিত করেছেন। এরপরেও যখন আমরা পরীক্ষার হলে প্রশ্নটা পাবো, তখন আসলে আমাদেরকে ফাইনাল সিদ্ধান্তটা নিতে হবে আমরা কতটুকু দাগাতে পারবো, কি আমার এখান থেকে অ্যাচিভ করার আমার কি থাকবে, এবং আমার টোটাল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমার কৃতকার্য হওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের এই যে 20 নাম্বারের গুরুত্ব কতটুকু। যেহেতু আমাদের কিছু কিছু সাবজেক্টে আমাদের অনেকেরই কমন কিছু দুর্বলতা থাকে, যেমন ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বলতে পারি, ইংলিশের ক্ষেত্রে বলতে পারি, অনেকের বাংলা সাহিত্যের প্রতিও, বাংলা সাহিত্য এবং ভাষা ভীতিও অনেকের আছে বিভিন্ন কারণে। সব মিলিয়ে যেমন আমাদের ইংরেজি ভার্সনে অনেক ছেলে মেয়ে এখন বিসিএস পরীক্ষা দেয়। সুতরাং এক একজনের এক এক সাবজেক্টের দুর্বলতা যেহেতু থাকে, সুতরাং সবগুলো সাবজেক্টে কিছু কিছু স্কোর করা, কিছু কিছু মার্কস নিয়ে আসতে পারা, অ্যাচিভ করতে পারা, গেইন করতে পারা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টোটাল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটা ভালো প্রভাব তৈরি করতে। আমিনুল স্যার, আপনি সর্বশেষ কোনো পরামর্শ দিবেন কিনা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে? আমি একটা বিষয় মিস করে আসছি, যেটা প্রত্যেক 35তম থেকে মোটামুটি সর্বশেষ বিসিএস পর্যন্ত প্রতি বছরে আসছে। এটা হচ্ছে কূটনৈতিক পরিভাষা পড়তে হবে খুবই কম, মাত্র কয়েকটা টার্ম, বাট পরীক্ষা কিন্তু আসে। সুতরাং কূটনৈতিক পরিভাষাটা একটু দেখতে হবে, প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে পাবেন। আর স্যার যে বিষয়গুলো বললেন এই বিষয়গুলোই ঠিক আছে। যেমন জলবায়ু ইস্যু, মানে আসবেই জলবায়ু ইস্যু, কূটনৈতিক পরিভাষা স্যার। তারপর হচ্ছে আমি এই যে অর্গানাইজেশন নিয়ে যে বিষয়গুলো বললাম, বিরোধপূর্ণ অঞ্চল, আর আমি কতিপয় দেশের কথা বলেছি আমাদের যে সকল দেশের সাথে আমরা কূটনৈতিক ভাবে বলি বা অর্থনৈতিক কিছু স্বার্থ আনা নেওয়ার ক্ষেত্রে বলি, এইসব দেশের সাথে যে সব আমাদের সম্পর্কগুলো আছে, কানেক্টিভিটি, এইসব বিষয়গুলো থেকে প্রশ্ন আসেই। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, মিয়ানমার। তার মানে এই দেশগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে এই দেশের সাথে একটা মানে কানেকশন আমাদের। সুতরাং এই ওভারঅল, আর সবচেয়ে বড় কথা হলো পরীক্ষার হলো কনফিডেন্স, আর পরীক্ষার আপনার সেমিনার দেখা। আপনি যে একটা আমি তো স্যার আপনার একজন স্টুডেন্ট, আপনি তো স্যার আমার গুরু, এটা তো নিঃসন্দেহে। মানে আপনার যে প্ল্যান পরিকল্পনা গুলো পরীক্ষার হলে গিয়ে কিভাবে আসলে দাগাইতে হয়, এটা সম্পর্কে যে আপনি একটা আলোচনা করবেন বলে আমি আশা রাখি, এটা দেখা। তাহলে পরীক্ষার হলে আমি আশা রাখি আর সমস্যা হবে না,
যে আমি আন্তর্জাতিকের 15টায় দাগাবো না 20টায় দাগাবো, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কি আমি 200 কি 30টায় দাগাবো না 25টায় দাগাবো, এগুলা কোনো বিষয় না। বিষয় পরীক্ষার হলে বুঝে কি করতে হবে এটা সম্পর্কে স্যার আপনি যে বিস্তারিত বলবেন এটা মন দিয়ে শোনা। ওভারঅল পরামর্শ স্যার এটা। তো ধন্যবাদ আমাদের আজকের আমিনুল স্যারকে। তিনি প্রশিক্ষণে তার পেশাগত প্রশিক্ষণে খুবই ব্যস্ত ছিলেন, এর মধ্যেও আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আজকে আমাদের ফরহাদ স্যারের থাকার কথা ছিল, উনি আনফরচুনেটলি তার শিডিউল জটিলতার কারণে স্যার আজকে আমাদেরকে সময় দিতে পারেননি। তো আমার মনে হয় আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অনেক কথা হয়ে আছে, আমরা যে বিষয়গুলোতে কমন ফোকাস দেওয়ার চেষ্টা করেছি এবং বারে বারে প্রশ্ন হয় সেই বিষয়গুলোর প্রতি আপনারা একটু মনোনিবেশ করবেন। এবং স্যার যেটা বললেন, আমরা আসলে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আমাদের স্পেশাল কিছু আমাদের উইকনেস, আমাদের স্ট্রং সাইড, এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে প্রতিটা সাবজেক্টের প্রতি যতটুকু সম্ভব মনে রাখবেন। পরীক্ষার আগে 2 ঘন্টা সময় পেলে সেটাকেও ইফেক্টিভলি কিভাবে কাজে লাগানো যায়। আমাদের সম্ভবত কোন একজন শিক্ষক, বাংলার শিক্ষক মুস্তাফিজ স্যার পরামর্শ দিতে গিয়ে বলেছিলেন, ধরে নেন যে আপনি আগামী 8-10টা দিন এতেকাফে চলে গেছেন। তো কথাটা আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আপনি 19 তারিখ কিন্তু আপনার পরীক্ষার মাধ্যমে একটা ফয়সালা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 41তম বিসিএস এ আরো যাওয়ার জন্য আপনার কোনো সুযোগ কি আছে অথবা নেই। আপনি যদি চান যে আপনার 41তম বিসিএস নিয়ে 19শে মার্চের পরেও আপনি এগিয়ে যাবেন, আপনি এই মার্চে থাকতে চাচ্ছেন, মার্চ ফরওয়ার্ডে থাকতে চাচ্ছেন, অথবা 41 মার্চে থাকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এতেকাফের মতো করে সর্বোচ্চ সময়টা কাজে লাগাতে হবে আগামী 8-9 দিনে। তো আপনাদের সকলের জন্য শুভেচ্ছা থাকলো, আমিনুল স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা মাস ফরওয়ার্ডের পক্ষ থেকে। উনিও মাস ফরওয়ার্ডের একজন সম্মানিত সদস্য, কন্ট্রিবিউটর, রিসোর্স পার্সন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য, এবং যারা আপনারা শুনেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আজকে এখানেই শেষ করছি। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, আগামীকাল আশিস কুমার স্যার থাকবেন আমাদের সাথে। আগামীকাল আমরা ভূগোল, পরিবেশ ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং আমিনুল স্যার ফ্রি থাকলে আগামীকাল আমিনুল স্যারও থাকবেন। এই জন্য প্রণালী পড়াতেন, বিভিন্ন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাপ পড়াতেন, সেখানে কোন জায়গাগুলি ইম্পর্টেন্ট সেখানে আমরা একটু ফোকাস করার চেষ্টা করবো। তো আগামীকাল অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।